বইঘরে আপনাকে স্বাগতম। আজকের নিবেদন হুমায়ূন আহমেদের মিসির আলীর অমীমাংসিত রহস্য, পর্ব ৬। গল্প পাঠে আমি স্মৃতি। প্রশ্নের জবাব দিতে কি কোনো অসুবিধা আছে? জি না স্যার, অসুবিধা নেই। আপা বলে দিয়েছেন আপনি যা জানতে চান তা যেন বলি। আপা যদি বলতো ওনার প্রশ্নের জবাব দিও না, তাহলে কি জবাব দিতে না? মজিদ চুপ করে রইল। মিসির আলী বললেন, বসো মজিদ। মজিদ বলল, আমি বসবো না স্যার, যা বলার দাঁড়িয়েই বলবো। বেশ, তাহলে প্রথম প্রশ্ন করি। খুব সহজ প্রশ্ন। তুমি কতদিন এ বাড়িতে আছো? 11 বছর। কাঁটায় কাঁটায় 11 বছর, না একটু বেশি বা একটু কম? 11 বছর 1 মাস। তোমার কাজ কি? স্যারের একটা লাইব্রেরি আছে, মিউজিক লাইব্রেরি, গানের অ্যালবাম, ক্যাসেট, সিডি ক্যাসেটের লাইব্রেরি। আমি সেই লাইব্রেরি দেখাশোনা করি। তোমার চাকরি জীবন কি এখানেই শুরু, না এর আগে কোথাও কাজ করেছো? বিভিন্ন জায়গায় নানান ধরনের কাজ করেছি। রানা কনস্ট্রাকশন কোম্পানিতে ছিলাম প্লাম্বিং মেকানিক। সেখানে 3 বছর কাজ করি। তারপর স্যারের লাইব্রেরির দায়িত্ব নিই। মিউজিক লাইব্রেরির জন্য যখন আলাদা একজন লোক আছে, তখন নিশ্চয়ই ধরে নেওয়া যায় যে লাইব্রেরিটা ওসমান গনি সাহেবের অত্যন্ত প্রিয়। জি স্যার, খুবই প্রিয়। তুমি যখন লাইব্রেরিতে থাকো না, তখন কি এটা তালাবদ্ধ থাকে? জি স্যার, তালাবদ্ধ থাকে। এই বাড়ির সব ঘরের জন্য চাবি আছে। সেই চাবির গোছা কার কাছে থাকে? স্যারের কাছে। তবে এই ঘরের চাবি আমার কাছে থাকে। এখন ওই চাবিগুলো কোথায়? লাইব্রেরির ড্রয়ারে। এনে দেব স্যার? না, আনতে হবে না। ওসমান গনি সাহেব যখন বাথরুমে আটকা পড়লেন, হইচই হতে থাকে। তখন তুমি কোথায় ছিলে? লাইব্রেরির ঘরে। হইচই শুনে তুমি ছুটে গেলে? জি না স্যার, আমি যাইনি। আমি কিছু বুঝতে পারিনি। লাইব্রেরির ঘরে আছে এয়ার কুলার, এই জন্য দরজা জানালা বন্ধ থাকে। ওই রাতে এয়ার কুলার চালু ছিল, দরজা জানালা ছিল বন্ধ, বাইরের কোনো শব্দ কানে আসেনি। তুমি কখন জানতে পারলে? ঘটনার 2 ঘন্টা পর। গভীর রাতে এতক্ষণ লাইব্রেরির ঘরে তুমি কি করছিলে? গান শুনছিলাম স্যার। তোমার পড়াশোনা কত দূরে? 2 বছর আগে প্রাইভেটে বিএ পাশ করেছি। মিসির আলী কিছুটা বিব্রত বোধ করলেন। বিএ পাশ একজন মধ্যবয়স্ক মানুষকে তুমি তুমি করে বলা যায় না, বলা উচিত নয়। সবাইকে তাদের প্রাপ্য সম্মানটুকু দিতে হয়। মিসির আলী আব্দুল মজিদের দিকে ভালো করে তাকালেন। বিশেষত্বহীন চেহারা, দাঁড়িয়ে আছে কুঁজো হয়ে, মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না, চোয়াল নড়ছে, পান চিবুচ্ছে বোধহয়, জর্দার গন্ধ আসছে। মিসির আলী বললেন, ওসমান গনি সাহেবের স্ত্রীও তো বাথরুমে মারা যান, তাই না? জি। একই বাথরুমে? জি, একই বাথরুমে। তখন তুমি কোথায় ছিলে? মিউজিক লাইব্রেরিতে ছিলাম। জেগেছিলে? জি, জেগেছিলাম। আব্দুল মজিদ কি একটা বলতে গিয়েও বলল না, চুপ করে রইল। মিসির আলী বললেন, তুমি কি কিছু বলতে চাচ্ছ? বলো। কিছু বলতে চাচ্ছি না স্যার। আচ্ছা যাও। যদি কিছু লাগে কলিং বেল টিপবেন, আমি চলে আসব। আমার কিছু লাগবে না। চা কি স্যার দিয়ে যাব? দিয়ে যাও। আব্দুল মজিদ ঘর থেকে বের হয়েই চা নিয়ে এলো। মনে হচ্ছে চা তৈরিই ছিল। মজিদ বলল, যদি কফি খেতে চান কফিও দেয়া যাবে। খুব ভালো ব্রাজিলিয়ান কফি আছে। পার্কুলেটরে কফি তৈরি করা হয়। স্যার খুব পছন্দ করতেন। আমি কফি পছন্দ করি না। আব্দুল মজিদ আবারও কি যেন বলতে গেল, শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল। মিসির আলী বললেন, কিছু বলবে? জি না স্যার। বলতে ইচ্ছা করলে বলতে পারো। কিছু বলতে চাই না স্যার। রাতে মিসির আলী একা একা ডিনার শেষ করলেন। খাবার নিয়ে এলো আব্দুল মজিদ। মিসির আলী মনে হলো সে তাকে দেখছে ভীত চোখে, আর চোখে তাকাচ্ছে। চোখে চোখ পড়া মাত্র চোখ সরিয়ে নিচ্ছে। আব্দুল মজিদ। জি স্যার। তুমি আমাকে কিছু একটা বলতে চাচ্ছ, বলে ফেলো। আব্দুল মজিদ মাথা নিচু করে নিচু গলায় বলল,
রাত ১২টার পর যদি বাথরুমে যান তাহলে বাথরুমের দরজা বন্ধ করবেন না। কেন? একটু অসুবিধা আছে স্যার। কি অসুবিধা? দরজা খোলা যায় না। দরজা খোলা যায় না মানে? ভৌতিক কিছু ব্যাপার আছে স্যার। আপনি হয়তো বিশ্বাস করবেন না, দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় আর খোলে না। নিসার আলি সহজ গলায় বললেন, রাত ১২টার পর বাথরুমে গেলে এবং দরজা বন্ধ করলে আপনা আপনি দরজা বন্ধ হয়ে যায়? সবসময় হয় না স্যার, মাঝে মাঝে হয়। তোমার ধারণা ব্যাপারটা ভৌতিক? জি স্যার। আচ্ছা, আমি মনে রাখব। সাবধান করে দেবার জন্য ধন্যবাদ। আব্দুল মজিদ মাথা চুলকাতে চুলকাতে বলল, আপনাকে এটা না বললে খুব ভালো হয় স্যার। আপা শুনলে খুব রাগ করবেন। আমি কাউকে কিছু বলবো না। আপনার কি পান খাওয়ার অভ্যাস আছে স্যার? পান নিয়ে আসবো? আনো, পান আনো। তবে জর্দা দিও না, আমি জর্দা খাই না। রাত ১১টায় মিসির আলি ঘুমোতে যাবার কথা। তিনি ১২টা পর্যন্ত জেগে রইলেন বাথরুমের দরজার ব্যাপারটা পরীক্ষা করার জন্য। ১২টা ১০ মিনিটে বাথরুমে ঢুকলেন, দরজা বন্ধ করলেন, যথাসময়ে বের হয়ে এলেন। দরজা খুলতে কোনো সমস্যা হলো না। তবে রাতে তার ভালো ঘুম হলো না। অস্বস্তি বোধ করতে লাগলেন। বারবার ঘুম ভেঙে গেল। দুঃস্বপ্নও দেখলেন। সেই দুঃস্বপ্নে লম্বা একটা মানুষ এসে বলল, মিসির আলি সাহেব, আপনি সোনার দাঁত কিনবেন? আমার কাছে সোনার দাঁত আছে, খাঁটি সোনা। মিসির আলি বললেন, না, আমি সোনার দাঁত কিনব না। আপনাকে স্যার কিনতেই হবে। এই, কে আছিস? স্যারের কয়েকটা দাঁত টেনে তুলে ফেল। দেখি, দাঁত না কিনে স্যার যায় কোথায়? লোকটির কথা শেষ হতেই বাথরুমের দরজা খুলে সাঁড়াশি হাতে একটা ভয়ঙ্কর দর্শন মানুষ বের হলো। মিসির আলি ছুটছেন, লোকটাও সাঁড়াশি হাতে পেছনে পেছনে ছুটছে। রাত ৩টার দিকে ঘুমের আশা ছেড়ে দিয়ে বারান্দায় বেতের চেয়ারে বসলেন। তাকে থাকতে দেয়া হয়েছে একতলায়। দোতলায় পায়ের শব্দ হচ্ছে, চটির ফটফট শব্দ আসছে। কেউ একজন বারান্দায় এক মাথা থেকে অন্য মাথা যাচ্ছে এবং আসছে। নিশ্চয়ই না দিয়ে। কড়া নাড়তেই দরজা খুলল। অতসী মুখ বের করল। মিসির আলি বললেন, ভালো আছো অতসী? অতসী স্থির চোখে তাকিয়ে রইল। তোমার বাবা বাসায় আছেন তো? অতসী জবাব দিল না। মিসির আলি বললেন, আমি ভেবেছিলাম তোমরা আসবে আমার কাছে। তোমরা এলে না। শেষে নিজেই এলাম। ঠিকানা বদলেছ, খুঁজে বের করতে কিছু সময় লেগেছে। আজ কি তোমার বাবার সঙ্গে দেখা করা যাবে? না, আজও যাবে না? যাবে। তাহলে দরজা থেকে সরে দাঁড়াও, ঘরে ঢুকি। অতসী দরজা থেকে সরে দাঁড়ালো। মিসির আলি বললেন, তুমি কি আমাকে দেখে অবাক হয়েছ? অতসী নিচু গলায় বলল, না, অবাক হইনি। আপনি আসবেন আমি জানতাম। বসুন, বাবাকে ডেকে দিচ্ছি। অতসী ভেতরে চলে গেল। অম্বিকাবাবু প্রায় সঙ্গে সঙ্গেই ঢুকলেন। লুঙ্গি পরা, খালি গা, কাঁধের ওপর ভেজা গামছা। তিনি অবাক হয়ে মিসির আলির দিকে তাকিয়ে রইলেন। তার মেয়ের মতো তিনিও পলক না ফেলে তাকিয়ে থাকতে পারেন। মিসির আলি বললেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমাকে চিনতে পারছেন না। অম্বিকাবাবু বললেন, স্যার বসুন, আপনি মিসির আলি। আগেও একবার এসেছিলেন। আমার মেয়ে আমাকে বলেছে। কি ব্যাপার স্যার? আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আপনি বসুন, আমি বেশিক্ষণ আপনাকে বিরক্ত করব না। অম্বিকাবাবু বসলেন। মনে হচ্ছে একটু ভয় পাচ্ছেন। বারবার ভেতরের দরজার দিকে তাকাচ্ছেন। মনে হচ্ছে তিনি চাচ্ছেন তার মেয়ে এসে বসুক তার কাছে। অম্বিকাবাবু, বলুন, আপনি ওসমান গনিকে চেনেন, তাই না? জি, চিনি। তিনি হাত দেখাবার জন্য আপনার কাছে আসতেন? জি। তার স্ত্রীও কি এসেছিলেন? একদিন এসেছিলেন। ওসমান গনি প্রায়ই আসতেন? মাঝে মাঝে আসতেন। উনি আমাকে খুব পছন্দ করতেন। উনি কি স্বামী-স্ত্রী বিশ্বাস করতেন? না, উনি নাস্তিক ধরনের মানুষ, কোনো কিছুই বিশ্বাস করতেন না। আপনি তার মেয়েটিকে চেনেন? না। কখনো দেখেছেন? না। অতসী বলছিল আপনার শরীর খারাপ। কী রকম খারাপ? আমার মানসিক কিছু সমস্যা আছে, মাঝে মাঝে মাথা এলোমেলো হয়ে যায়। তখন কি করি না করি কিছুই বলতে পারি না, কিছু মনেও থাকে না। আপনি যে আমার কাছে গিয়েছিলেন তা মনে আছে?
জি না, মনে নেই। আমাকে কি বলেছিলেন কিছুই মনে নেই? না স্যার, ওই সময় আমার মাথা ঠিক ছিল না। অতসী চা নিয়ে ঢুকলো। আগের মতো দুধ চিনি ছাড়া চা নয়, দুধ চা। চায়ের সঙ্গে বিস্কিট আছে, চানাচুর আছে। মনে হচ্ছে আগের হতদরিদ্র অবস্থায় এরা কাটিয়ে উঠেছে। অম্বিকাবাবু, বলুন, আপনি কি কখনো ওসমান গনি সাহেবের বাড়িতে গিয়েছিলেন? না। কখনো যাননি? না। উনি কখনো আপনাকে যেতে বলেননি? না। অতসী ২ কাপ চা এনেছিল। মিসির আলি তার কাপ শেষ করলেন। কিন্তু অম্বিকাবাবু নিজের কাপ ছুঁয়েও দেখলেন না। তিনি সারাক্ষণ বসে রইলেন মাথা নিচু করে, তার দৃষ্টি চায়ের কাপের দিকে। ওসমান গনি যে মারা গেছেন তা কি আপনি জানেন? জানি। কিভাবে জানলেন? পত্রিকায় পড়েছেন? অম্বিকাবাবু জবাব দিলেন না। গামছা দিয়ে মুখ মুছতে লাগলেন। উঠি অম্বিকাবাবু। আচ্ছা, আরেকদিন এসে আপনাকে হাত দেখিয়ে যাব। অম্বিকাবাবু মৃদু গলায় বললেন, এখন আর হাত দেখতে পারি না। অসুখের পর ক্ষমতা নষ্ট হয়ে গেছে। তাহলে গল্প করার জন্যই না হয় আসব, যদি আপনার আপত্তি না থাকে। অম্বিকাবাবু কিছু বললেন না। মিসির আলি রোজভিলায় ফিরে এলেন। রোজভিলা তার কাছে এখন নিজের বাড়িঘরের মতোই লাগছে। অন্যের বাড়িতে থাকছেন, খাওয়া দাওয়া করছেন, এ নিয়ে কোনো রকম অস্বস্তি বোধ করছেন না। রোজভিলায় আজ তিনি ৫ম দিন থাকছেন। এখন পর্যন্ত আব্দুল মজিদ ছাড়া অন্য কারোর সঙ্গে কথা বলেননি। যদিও এ বাড়িতে বেশ কিছু মানুষ বাস করে। ২ জন বাবুর্চি আছে, একজন একতলায় থাকে, সে পুরুষ, নাম মকিম মিয়া। অন্যজন মহিলারা, জাহানারা, সে থাকে দোতলায়। দোতলায় ওসমান গনি সাহেবের দুঃসম্পর্কের এক ফুপুও থাকেন। ৮০-র কাছাকাছি বয়স, হুইল চেয়ারে করে মাঝে মধ্যে বারান্দায় আসেন। এই বৃদ্ধা মহিলার দেখাশোনা করার জন্য অল্পবয়স্ক একটি মেয়ে আছে, সালেহা নাম। নাদিয়ার কাজকর্ম দেখাশোনা করার জন্যই একজন কাজের লোক আছে, অ্যাংলো মেয়ে, নাম এলিজাবেথ, ডাকা হয় এলি বলে। দোতলার পুরোটাই নারীমহল। পুরুষদের সন্ধ্যার পর সেখানে প্রবেশাধিকার নেই। একতলায় পুরুষ রাজত্ব। এখানে সবাই পুরুষ। ২ জন ড্রাইভার, ৩ জন দারোয়ান, ২ জন মালি, এরাও একতলায় বাসিন্দা। তবে এরা মূল বাড়িতে থাকে না। বাড়ির পেছনে ব্যারাকের মতো এক সারিতে কয়েকটা ঘর আছে, এরা থাকে সেখানে। মূল বাড়িতে সাফকাত নামের এক ভদ্রলোক থাকেন। সবাই তাকে ম্যানেজার সাহেব ডাকেন। ভদ্রলোকের সঙ্গে মিসির আলির কয়েকবারই দেখা হয়েছে, কখনো কথা হয়নি। সাফকাত সাহেবের সঙ্গে মুখোমুখি হলেই তিনি দ্রুত পাশ কাটিয়ে চলে যান। মিসির আলি কয়েকবারই ইচ্ছে করছে ডেকে জিজ্ঞেস করেন, আপনি আমাকে দেখলে এমন করেন কেন? শেষ পর্যন্ত জিজ্ঞেস করা হয়নি। মিসির আলি নিজেকে একটু গুছিয়ে নিতে চাচ্ছেন, কিন্তু গুছাতে পারছেন না। সব এলোমেলো হয়ে আছে। অনেকগুলো প্রশ্নের জবাব পাওয়া যাচ্ছে না। রাত ৯টার মতো বাজে। মিসির আলি তার শোবার ঘরে খাতা খুলে বসলেন। পেন্সিলে নোট করছেন। এখন লিখছেন সেই সব প্রশ্ন যার উত্তর তিনি বের করতে পারছেন না। ওসমান গনির মতো ধনবান এবং ক্ষমতাবান ব্যক্তি প্রায়ই আসতেন অম্বিকাবাবুর কাছে, কিন্তু অম্বিকাবাবু কখনো এ বাড়িতে আসেননি। যদিও উল্টোটাই হওয়া উচিত ছিল। ওসমান গনি অনায়াসে ডেকে পাঠাতে পারতেন অম্বিকাবাবুকে। কেন তা করেননি? ওসমান গনি স্বামী-স্ত্রী বিশ্বাস করেন না। তাহলে ঠিক প্রয়োজনে অম্বিকাবাবুর কাছে তিনি আসতেন। অম্বিকাবাবুর কথা অনুযায়ী ওসমান গনি তাকে খুব পছন্দ করতেন। কেন পছন্দ করতেন? অম্বিকাবাবুর চরিত্রের কোন দিকটি তাকে আকৃষ্ট করেছিল? অম্বিকাবাবু এবং তার কন্যা আমাকে এড়িয়ে চলতে চাইছে। এরা দুজনেই আমাকে ভয় পাচ্ছে। কেন? আমার সঙ্গে যাতে দেখা না হয় সে কারণে এরা বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেল। কেন? দরজায় টোকা পড়ছে। মিসির আলি বললেন, কে? স্যার, আমি মজিদ। রাতের খাবার নিয়ে এসেছি স্যার। মিসির আলি উঠে দরজা খুলে দিলেন। মজিদ বলল, খাওয়া শেষ হবার পর আপা তার সঙ্গে আপনাকে দেখা করতে বলছেন। আমি দোতলায় যাব? না, তিনি নিচে নেমে আসবেন। স্যার, আমি আপনাকে দোতলায় নিয়ে যাব। নাদিয়া দোতলার বারান্দায় অপেক্ষা করছিল। মিসির আলি ঢুকতে হাসি মুখে বলল,
কেমন আছেন মিসির আলি সাহেব? ভালো। আপনার তদন্ত কেমন এগুচ্ছে? এগুচ্ছে। বসুন। বলুন তো কী জন্য ডেকেছি? বুঝতে পারছি না। জ্যোৎস্না দেখার জন্য ডেকেছি। বারান্দা থেকে সুন্দর জ্যোৎস্না দেখা যায়। ঘরের এবং বাগানের সব বাতি নিভিয়ে দিতে বলবো, তখন দেখবেন কি সুন্দর জ্যোৎস্না। স্ট্রিট ল্যাম্পগুলো সব ডিস্টার্ব করে। তবে সৌভাগ্যক্রমে আজ স্ট্রিট ল্যাম্প জ্বলছে না। অ্যাংলো মেয়েটির চায়ের ট্রে নিয়ে ঢুকলো। মেয়েটির মুখ ভাবলেশীন, কেমন পুরুষালী চেহারা। সে রোবটের মতো চায়ের কাপে চা ঢালছে। নাদিয়া বলল, এলি, তুমি বাতি নিভিয়ে দিতে বলো, আমরা জ্যোৎস্না দেখব। এলি মাথা নাড়ল। মোটেই বিস্মিত হলো না। তার অর্থ হচ্ছে বাতি নিভিয়ে জ্যোৎস্না দেখার এই পর্বটি নতুন নয়, আগেও করা হয়েছে। মিসির আলি সাহেব, বলুন, আপনি মজিদ ছাড়া আর কাউকে কিছু জিজ্ঞেস করেননি? এখনো করিনি, তবে করব। সময় নিচ্ছেন কেন? গুছিয়ে আনতে চেষ্টা করছি। গুছিয়ে আনলেই জিজ্ঞেস করব। ওরা নিজ থেকে কিছু বলছে না? না। নাদিয়া হাসতে হাসতে বলল, এরা কি আপনাকে গোপনে বলেনি এ বাড়িতে ভূত আছে? গভীর রাতে বাথরুমে গেলে আপনা আপনি বাথরুমের দরজা বন্ধ হয়ে যায়? মজিদ নিশ্চয়ই ইতিমধ্যে আপনাকে এই কথা বলেছে এবং অনুরোধ করেছে যেন আমি না জানি। কি করেনি? করেছে। আপনার বাথরুমের দরজা কি কখনো বন্ধ হয়েছে? এখনো হয়নি। নাদিয়া সিগারেট ধরাতে ধরাতে বলল, আমার বাথরুমের দরজাও বন্ধ হয়নি। ওদের প্রত্যেকের বেলাতেই নাকি হয়েছে। আপনি কি ভূত বিশ্বাস করেন মিসির আলি সাহেব? না, করি না। আমিও করি না। আপনার বাবা, তিনি করতেন? নাদিয়া কিছু না বলে সিগারেটে টান দিতে শুরু করলো। হাতের ইশারায় এলিজাবেথকে চলে যেতে বলল। এলিজাবেথ চলে গেল এবং প্রায় তার সঙ্গে সঙ্গে ঘরের সব বাতি নিভে গেল। নাদিয়া বলল, খুব সুন্দর জ্যোৎস্না, তাই না মিসির আলি সাহেব? হ্যাঁ, খুব সুন্দর। আপনি কিন্তু আমার প্রশ্নের জবাব দেননি। আপনার বাবা কি ভূত বিশ্বাস করতেন? তিনি নাস্তিক ধরনের মানুষ, কিন্তু শেষের দিকে ভূত-প্রেত বিশ্বাস করা শুরু করলেন। কেন? ঠিক বলতে পারবো না। মিসির আলি বললেন, বাথরুমের দরজা বন্ধ হওয়া সংক্রান্ত ভয় পাওয়া শুরু হলো কখন? আপনার মার মৃত্যুর পর, না আরও আগে? তারও আগে। এর একটা ঘটনা আছে, ঘটনাটা আপনাকে বলি। আপনার তদন্তে সাহায্য হতে পারে। আপনি পা উঠিয়ে আরাম করে বসুন। টিপট ভর্তি চা, চা খেতে খেতে গল্প শুনুন। তার আগে বলুন, জ্যোৎস্না কেমন লাগছে? ভালো লাগছে। জ্যোৎস্না দেখার এই কায়দা কার কাছ থেকে শিখেছি জানেন? বাবার কাছ থেকে। তিনি এইভাবে জ্যোৎস্না দেখতেন। যে রাতে খুব পরিষ্কার জ্যোৎস্না হতো, তিনি টেলিফোন করে দিতেন মিউনিসিপ্যালিটির মেয়র সাহেবকে। তারা বাসার সামনে স্ট্রিট লাইটের বাতি নিভিয়ে দিত। ক্ষমতাবান মানুষ হবার অনেক সুবিধা। মিসির আলি পা উঠিয়ে বসলেন। নাদিয়া গল্প শুরু করলো। আমার বাবা বিয়ে করেছিলেন খুব অল্প বয়সে, 21 বছর বয়সে। আমার মার তখন 15। ভালোবাসার বিয়ে। বাবা তখন খুব দুর্দিন যাচ্ছে, টাকা পয়সা নেই, পরের বাড়িতে থাকেন। এর মধ্যে নতুন বউ, যাকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, নানান দুঃখ কষ্টে তাদের জীবন কাটছে। শুরুটা সুখের না বলাই বাহুল্য। এর মধ্যে মা কনসিভ করে ফেললেন। এ অবস্থায় নতুন একটি শিশু পৃথিবীতে আনা চরম বোকামি। কাজেই মা বাবা দুজন মিলে ঠিক করলেন শিশুটি নষ্ট করে দেওয়া হবে। হলোও তাই। আনেরই ডাক্তার অ্যাবর্শন খুব ভালোভাবে করতে পারল না, যে কারণে মার সন্তান ধারণের ক্ষমতা নষ্ট হয়ে গেল। বিয়ের 10 বছর পরেও তার আর কোনো সন্তান হলো না। ততদিনে বাবা দু হাতে টাকা রোজগার করতে শুরু করেছেন। অর্থের সুখ বলতে যা তা পেতে শুরু করেছেন। বড় সুখের পাশাপাশি বড় দুঃখ। তাদের বড় দুঃখ হলো সন্তানহীন জীবন কাটাতে হবে, এই ধারণায় অভ্যস্ত হওয়া। মার জন্য এটা ছিল অত্যন্ত কঠিন। বাবা সেই কঠিন ব্যাপারটা একটু সহজ করার জন্য একটা 6 মাস বয়সী ছেলে দত্তক নিলেন। আশ্চর্যের ব্যাপার হলো, ছেলেটি দত্তক নেবার সঙ্গে সঙ্গেই মা কনসিভ করলেন। আমার জন্ম হলো। ছেলেটির সঙ্গে আমার বয়সের ব্যবধান 9 মাসের মতো। আমরা দুজন একসঙ্গে বড় হচ্ছি। সঙ্গত এবং স্বাভাবিক কারণে মার সমস্ত স্নেহ আমার দিকে। ছেলেটিকে তিনি সহ্যও করতে পারেন না, আবার কিছু বলতেও পারেন না, কারণ ছেলেটিকে বাবা খুব পছন্দ করতেন। মা একেবারেই করতেন না। ছেলেটা ছিল লাজুক ধরনের, কারো সঙ্গে বিশেষ কথা টথা বলতো না। মা অতি তুচ্ছ অপরাধে তাকে শাস্তি দিতেন। শাস্তিটা হলো আর কিছুই না, বাথরুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়া। বাথরুম ছিল মার জেলখানা। অপরাধের গুরুত্ব বিচার করে বাথরুমে মেয়াদ ঠিক করা হতো। মিসির আলি কাপে চা ঢালতে ঢালতে বললেন, আপনাকে কি জাতীয় শাস্তি পেতে হয়েছে? না, আমাকে এই ধরনের শাস্তি কখনো দেওয়া হয়নি। যাই হোক,
যা বলছিলাম, এক রাতের কথা। মা ছেলেটিকে শাস্তি দিয়েছেন। বাথরুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিয়েছেন। সেই রাতে খুব বৃষ্টি হচ্ছিল। ছেলেটিকে বাথরুমে ঢোকানোর পর খুব ঝড় শুরু হলো। ঘরের জানালা বেশ কয়েকটা কাঁচ ভেঙে গেল। আমাদের বাসার পেছনে একটা ইউক্যালিপটাস গাছ ছিল। ওই গাছ ভেঙে বাড়ির ওপর পড়ল। মনে হলো পুরো বাড়িটা বুঝি ভেঙে পড়ে গেল। আমি চিৎকার করে কাঁদছি, কারেন্ট চলে গেল। সারা বাড়ি অন্ধকার। বিরাট বিশৃঙ্খলার মধ্যে সবাই ভুলে গেছে ছেলেটির কথা। তার কথা মনে হলো পরদিন ভোরে। বাথরুমের দরজা খুলে দেখা গেল সে বাথটাবে চুপচাপ বসে আছে, তাকিয়ে আছে বড় বড় চোখ করে। তার দেহে যে প্রাণ নেই তা তাকে দেখে মোটেই বোঝা যাচ্ছিল না। ছেলেটি মারা গিয়েছিল ভয়ে হার্ট ফেল করে। বাথরুমে এই সংক্রান্ত ভয়ের শুরু হয় সেখান থেকেই। গল্পটা কেমন লাগলো মিসির আলি সাহেব? মিসির আলি জবাব দিলেন না। নাদিয়া হাই তুতে তুতে বলল, রাত অনেক হয়েছে, যান ঘুমিয়ে পড়ুন। আজ সারা রাত যদি বাতি না জ্বালানো হয় আপনার কি কোনো অসুবিধা হবে? জি না, অসুবিধা হবে না। মজিদ আপনার ঘরে মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসবে। অসম্ভব সুন্দর একটা জ্যোৎস্না রাত। ইলেকট্রিক বাতি জ্বালিয়ে এই রাত নষ্ট করার কোনো মানে হয় না। রাত বেশি হয়নি, 12টা 10। ঘর অন্ধকার করে মোমবাতি জ্বালানোর কারণেই বোধহয় নিশুতি রাত বলে মনে হচ্ছে। মিসির আলি খানিকক্ষণ লেখালেখি করার চেষ্টা করলেন। লেখার বিষয় অনিদ্রা। অনিদ্রা সম্পর্কে তার নিজস্ব ব্যাখ্যা। এই প্রবন্ধটি তিনি গত 2 বছর ধরে লেখার চেষ্টা যখনই কিছু মনে হয় তিনি লিখে ফেলেন। আজ কিছুই মনে আসছে না, তবু লিখছেন। স্যার, মিসির আলি চমকে তাকালেন। আব্দুল মজিদ বিছানার পাশে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? একটা চার্জ লাইট নিয়ে এসেছি স্যার, আপা পাঠিয়ে দিয়েছেন। দরকার ছিল না। আপা বললেন আপনি রাত জেগে পড়াশোনা করেন, মোমবাতির আলোয় পড়তে অসুবিধা হবে। ঠিক আছে, রেখে যাও। ফ্যান চলছে না, গরম লাগছে। মিসির আলি বারান্দায় এসে বসলেন। বারান্দার এক কোণায় মেঝেতে আরও একজন বসে আছে। মিসির আলিকে দেখে পিলারের আড়ালে সরিয়ে নিল নিজেকে। মিসির আলি বললেন, কে ওখানে? সাবকাত সাহেব না? জি। লুকিয়ে আছেন কেন? এখানে আসুন, গল্প করি। সাবকাত বিড়ালের আড়াল থেকে বের হয়ে এলো, খুব অনিচ্ছার সঙ্গে এলো। মিসির আলি পাশের চেয়ারে দেখিয়ে বললেন, বসুন, চেয়ারে বসুন। জি না স্যার। না কেন, চেয়ারে বসতে অসুবিধা আছে? সাবকাত বসে পড়ল। মিসির আলি বললেন, আপনি আমাকে এড়িয়ে চলেন কেন? দেখা হলে পালিয়ে যান, কিংবা বিড়ালের আড়ালে লুকিয়ে যান। রহস্যটা কি? সাবকাত জবাব দিল না, শব্দ করে নিঃশ্বাস ফেলল। সাবকাত সাহেব। জি স্যার। আপনি বাথরুমে গিয়েছেন আর আপনি দরজা বন্ধ হয়ে গেছে, এরকম কি কখনো হয়েছে? 2বার হয়েছে স্যার। শেষ কবে হলো? ওসমান গনি সাহেবের মৃত্যুর আগে না পরে? ওনার মৃত্যুর আগে। কতদিন আগে? 8 দিন আগে। খুব ভয় পেয়েছিলেন? জি। দরজা কতক্ষণ বন্ধ ছিল? বলতে পারি না, ভয়ে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। দরজা খুলে এরা আমাকে বের করে, তারপর হাসপাতালে নিয়ে যায়। 2 দিন ছিলাম হাসপাতালে। এত ভয় পেলেন কেন? হঠাৎ করে বাথরুম অন্ধকার হয়ে গেল, তারপর ঘন্টার শব্দ শুরু। ও আচ্ছা, ঘন্টার শব্দ হচ্ছিল। জি, গির্জার ঘন্টার যেরকম শব্দ হয় সেই রকম শব্দ। গির্জার ঘন্টার শব্দের কথা আপনি জানলেন কিভাবে? আমার বাড়ি স্যার বরিশালের মুলাদি। ওইখানে ক্যাথলিকদের একটা গির্জা আছে। বাতি নিভে গেল, গির্জার ঘন্টার শব্দ হতে লাগলো। আর কি হলো? ফুলের গন্ধ পেলাম স্যার। কি ফুল? কাঁঠালি চাঁপার ফুল। এ বাড়িতে আপনি তাহলে খুব ভয়ে ভয়ে থাকেন? জি স্যার। কোনো সময়ে বাথরুমের দরজা বন্ধ করি না। চাকরি ছেড়ে দেওয়ার কথাও স্যার ভাবছি। চাকরি কোথাও পাচ্ছি না। চাকরির বাজার খুব খারাপ। তাছাড়া তাছাড়া কি, আপা আমাকে খুব পছন্দ করেন। উনাকে একা ফেলে রেখে যেতে ইচ্ছে করে না। আপনার আপা প্রসঙ্গে বলুন, উনি কেমন মেয়ে? খুব তেজি মেয়ে স্যার, খুব সাহসী। সন্ধ্যার পর থেকে এ বাড়ির লোকজন ভয়ে অস্থির থাকে, কিন্তু আপনার মনে কোনো ভয় নেই। রাতে বিরাতে একা একা ঘুরে বেড়ান। তাছাড়া স্যার দেখুন, বাবার এত বড় বিজনেস, সব তিনি নিজে দেখছেন, ভালোভাবে দেখছেন। আকাশে মেঘ জমতে শুরু করেছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই চাঁদ ঢাকা পড়বে মেঘে। সাধের জ্যোৎস্না বেশিক্ষণ দেখা যাবে না। মিসির আলি উঠে পড়লেন, ঘুম পাচ্ছে। ঘরে ঢোকামাত্র আব্দুল মজিদ এলো পানির গ্লাস ও বোতল নিয়ে। এখনো জেগে আছো মজিদ? জি স্যার। ঘর অন্ধকার, ঘুমাতে ভয় ভয় লাগে। আপনার কি আর কিছু লাগবে? না। কাল সকালে বৃদ্ধা মহিলাটির সঙ্গে কথা বলবো। জি আচ্ছা স্যার।
উনি ঘুম থেকে ওঠেন কখন? বুড়ো মানুষ তো স্যার, রাতে ঘুম হয় না, ফজরের রক্তে ঘুম ভাঙে। আমি খুব ভোরেই ওনার সঙ্গে কথা বলবো। জি আচ্ছা স্যার। তুমি চলে যাও, আমার আর কিছু লাগবে না। মজিদ তবু দাঁড়িয়ে রইল। মিসির আলি বললেন, কিছু বলবে? মজিদ নিচু গলায় বলল, বাড়িঘর অন্ধকার, বাথরুমে যদি যান দরজাটা খোলা রাখবেন স্যার। আমার ভূতের ভয় নেই মজিদ। স্যার, ভূতের ভয় আমারও ছিল না, কিন্তু এই দুনিয়ায় অনেক কিছু আছে, আমরা আর কতটা জানি। একটু সাবধানে থাকলে ক্ষতি তো আর নেই স্যার। আচ্ছা, দেখা যাক। রাতে মিসির আলি কয়েকবারই বাথরুমে গেলেন, প্রতিবারই দরজা বন্ধ রাখলেন এবং আশা করতে লাগলেন দরজা আটকে যাবে, কিছুতেই ভেতর থেকে খোলা যাবে না। কিন্তু তেমন কিছু হলো না। মিসির আলি বারান্দায় এসে দাঁড়ালেন। আকাশ মেঘে ঢাকা, বিজলি চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। দোতলার বারান্দায় চটি ফটফটিয়ে হাঁটার শব্দ পাওয়া যাচ্ছে। নাদিয়া হাঁটছে নিশ্চয়ই। মেয়েটা তাহলে সত্যি সত্যি ঘুমায়